Dear students, how are you? I hope you are well. I am MD Ismail Hossain Farid, Assistant Teacher, Faridpur Government Girls High School. Now I am going to take a class on how to rearrange the sentences in a paragraph. Dear students, you know, in the first paper there is an item in question number 7. In that item you have to rearrange 8 sentences in a paragraph. Now I am going to tell you how to rearrange these sentences appropriately. For your better understanding, in the first class I am going to deliver my lecture in Bangla, but later on the lecture will be delivered in English. Okay? তোমরা জানো যে তোমাদের ফার্স্ট পেপারে 7 নম্বরে একটি কোশ্চেন থাকে, এখানে 8টি সেন্টেন্স থাকে। সেই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হয়, যেখানে মার্কস থাকে হলো 8। এখন প্রথম যে আমরা এক্সামিনার হিসেবে যেটা প্রথমে লক্ষ্য করি যে কিছু স্টুডেন্ট উত্তরটা করার ক্ষেত্রেই ভুল করে, মানে উত্তরটা যে প্রেজেন্ট করবে তার প্রেজেন্টেশনে ভুল থাকে। এখানে কোশ্চেনের যে ইনস্ট্রাকশন আছে সেখানে লেখা থাকে যে অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দি সেন্টেন্সেস নিড টু বি রিটেন, যে শুধু নাম্বারগুলো লিখতে হবে, এখানে প্যারাগ্রাফ লেখার বা সেন্টেন্স তোলার কোনো প্রয়োজন নেই। এই কারণে তোমরা অ্যান্সার করার সময় আমি কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে সেটা অবশ্য বোঝাচ্ছি, কিন্তু অ্যান্সার করার সময় প্রথমে তো লেখো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7। এটা লেখার পরে এরকম একটা বক্স করবে। বক্স করার পরে উপরে এখানে 8টি থাকবে, তার ভিতরে 1 2 3 4 5 6 7 8 এটা থাকবে উপরের ঘরগুলোতে। আর নিচের ঘরে শুধু নাম্বারগুলো লিখবা, যে এতে কোন সেন্টেন্সটা দেওয়া, মানে ধরো যে প্রথমে বি নম্বরের সেন্টেন্সটা আসবে, শুধু বি লিখতে হবে। তারপরে হয়তো ডি নম্বরের সেন্টেন্সটা আসবে, ডি লিখতে হবে। তারপরে হয়তো সি নম্বরের সেন্টেন্সটা আসবে, সি লিখতে হবে। তারপরে এফ নম্বরের সেন্টেন্সটা আসবে, এফ লিখতে হবে। এইভাবে তোমাকে শুধু এই লেটারগুলো নিচে লিখতে হবে, আর উপরে 1 2 3 4 5 6 7 8। এখানে অবশ্য কেউ কেউ এইভাবে লেখে যে বি ডি সি এইভাবে লেখে। আমি এটা ডিসকারেজ করি, এভাবে লেখা ভালো, লিখবে না, এইভাবেই লিখবে। কারণ যখন মার্কিং করা হয় তখন যেহেতু এখানে লেখা থাকে যে 1 × 8 = 8 এবং প্যারাগ্রাফ লেখার কোনো নিয়ম বর্তমানে নেই, শুধু এটাই অ্যান্সার, কোনো প্যারাগ্রাফ লেখা যাবে না। লিখলে সে নির্দেশ আর অমান্য করবে। নির্দেশে দেওয়া থাকে যে করেসপন্ডিং নাম্বারগুলো লিখতে হবে, কোনো প্যারাগ্রাফ লেখার প্রয়োজন নেই। তা সেক্ষেত্রে প্রতিটাই 1 মার্কস করে থাকে, 1 মার্ক করে থাকে প্রতিটায়। এর ভিতরে ধরো আমরা যখন খাতা দেখি তখন 1 নম্বরে বি আছে কিনা, হ্যাঁ। 2 নম্বরে ডি আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। 3 নম্বরে হয়তো সি হবে, কিন্তু কেউ এফ লিখলো, সেটাকে আমরা এটা সি না লিখে ধরো এফ লিখলো, আমরা কেটে দিলাম। এইভাবে 4 নম্বরে এফ থাকবে, এফ আছে, এটা টিক চিহ্ন দিলাম। 5 নম্বরে হয়তো এ থাকবে, সে লিখছে এই, সেটা কেটে দিলাম। কেটে তারপরে দেখি কয়টা সঠিক হয়েছে, সেই কয় মার্কস দিয়ে দিই। অতএব সেখানে মানে তোমাকে টিচারের খাতা দেখার জন্য তোমাকে সহজ করে দিতে হবে। এইভাবে লিখলে তার সিরিয়ালগুলো ধরতে অসুবিধা হয়, এবং অনেক সময় তার সিরিয়ালে ভুল করে সে হয়তো কেটেও দিতে পারে। কিন্তু এইভাবে লিখলে তার সিরিয়াল ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। এখন বলবা যে টিচার তো তার নিজের দায়িত্ব এটা সঠিকভাবে দেখা, কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার দায়িত্ব শুধু ড্রাইভারের না, যে পথিক তাকেও কিন্তু সাবধান থাকতে হবে যে কি আমি অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে বাঁচতে পারি। এইভাবে লিখলে তোমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগটা নাই। সে 6 নম্বরে এইচ আছে কিনা এটা দেখলো, 7 নম্বরে জি আছে কিনা দেখলো, 5 নম্বরে থাকার কথা নাই, সে কেটে দিল, তার জন্য মার্কিং সহজ হবে। আর এইভাবে লিখলে তার সিরিয়াল ধরতে অনেক সময় কষ্ট হয়, তাতে তার ভুল হয়ে যেতে পারে, এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। এই সাবধানতা তোমারও অবলম্বন করতে হবে। টিচার তো তার দায়িত্ব তাকে পালন করতে হয়, সে ভুল করতে পারে, তাই যাতে ভুল যাতে না হয়
এই কারণে সতর্ক থাকার জন্য উত্তরটা এইভাবে প্রেজেন্ট করবে, এরপরে কোনো প্যারাগ্রাফ লেখার আর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে উত্তর প্রেজেন্ট করার সিস্টেমটা। এরপরে হলো এটা থাক রিয়ারেঞ্জ। আমাদের কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা চালু হয়েছে 1999 সালে। 1999 সাল থেকে এই আইটেমটি অন্তর্ভুক্ত করা হয়েছে পরীক্ষায়। কিন্তু এই আইটেমের জন্য টেক্সট বইয়ে যে কোনো রিয়ারেঞ্জ দিয়ে তারপরে সেটাকে যে কয়েকটা দেওয়া আছে বা সেটাকে কিভাবে করতে হবে এমন কোনো সিস্টেমটা নাই, কোথাও দেওয়া নাই। কিন্তু টেস্টটা নেওয়া হয়। টেস্টটা নেওয়া হয় কেন? এখানে একটা বিশেষ তোমার মানে লার্নিং আউটকাম টেস্ট করা হয় যে সে সেন্টেন্সগুলো, এলোপাতাড়ি সেন্টেন্সগুলো সে সিকোয়েন্সিয়ালি সাজাতে পারে কিনা, মানে তার এই অ্যাবিলিটি আছে কিনা। কারণ ইংরেজি যখন লিখতে হয় তখন সেন্টেন্সগুলো তো এলোপাতাড়ি লিখলে তো সেটা প্যারাগ্রাফ হয় না, সেটা কোনো সেন্সও মেক করে না। এই কারণে তার সঠিক সেন্স আছে কিনা যে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় বা কিভাবে একটা রাইটিং করতে হয়, যাই লিখতে হয় সেটাকে কিভাবে সিকোয়েন্সিয়ালি লিখতে হয় সেটা সে সঠিকভাবে বোঝে কিনা সেটাকে যাচাই করার জন্যই কিন্তু এই আইটেমটা দেওয়া হয়েছে, মানে রিয়ারেঞ্জটা। কিন্তু এর কোনো প্র্যাকটিস শিট আমাদের টেক্সট বইয়ে নাই, আর কোনো রুলসও কোথায় সাধারণত পাওয়া যায় না যে কিভাবে সাজাতে হবে সেন্টেন্সগুলো। এখানে ধরে নেওয়া হয় সেন্টেন্স পড়ে পড়ে তার এক ধরনের অ্যাবিলিটি হবে, সেই অ্যাবিলিটি থেকে সে এটাকে সাজাতে পারবে। কিন্তু এর পরেও কিছু তাত্ত্বিক দিক থাকে যেগুলো রিঅ্যারেঞ্জ করতে তোমাকে সাহায্য করবে। সেটা হলো কি, যে রিঅ্যারেঞ্জ করার সময় এটা আমি যখন ওই সময় ট্রেনিং করি তখন এইগুলো শেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর এটা নেই, যার ফলে এটা ধরো যে আর পাওয়াই যাচ্ছে না। কিন্তু ওই সময় সাজানোর পদ্ধতিটা যে যিনি ট্রেনার ছিলেন তিনি বিভিন্ন বিদেশি রাইটারের বই থেকে এটা শিখিয়েছিলেন, যে কিন্তু পরবর্তীতে আর এই ধরনের কোনো রাইটারের বইতে এই ধরনের সিস্টেমটা আর পাওয়া যাচ্ছে না। এখন তোমাদের এটা জানতে হবে যে সেন্টেন্স সাজানোর সময় আমাকে কিভাবে সাজাতে হবে। প্রথম যে জিনিসটা দেখা হয় সেটা হলো সিকোয়েন্স, যে ঘটনা একটার পর একটা এইভাবে ঘটে। তা সাধারণত যে ঘটনা আগে ঘটবে সেইটা আগে আসবে, তারপরে যে ঘটনা আসবে সেইটা পরে আসবে, তারপরে যে ঘটনা সেইটা আসবে, সেইটা হলো সিকোয়েন্স। কিন্তু এই সিকোয়েন্স সবসময় কিন্তু ঠিক থাকে না। সাজানোর সময় সিকোয়েন্স মেনটেন করে মানে সেন্টেন্স সবসময় থাকে না। সেটা আমি উদাহরণ দিয়ে পরে বোঝাবো যে সিকোয়েন্সের মানে পরে ঘটছে কিন্তু সেন্টেন্সটাকে আগে লিখতে হয়। সেটা কেন লিখতে হয় সেটা আমি বোঝাবো। আমি পয়েন্টগুলো বোঝাই যে কোন কোন পয়েন্ট দেখে সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হয়, এবং এটা শিখলে তোমার রিঅ্যারেঞ্জের জন্য খুবই হেল্পফুল হবে সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করার জন্য। যে তোমরা সাধারণত এলোপাতাড়ি পড়ো, যা মনে আসে সেইভাবে লেখো, কিন্তু এখানে একটা সিস্টেমেটিক ওয়ে জানা দরকার যে কিভাবে সাজাতে হয়। এরপরে ঘটনা দুই ধরনের থাকে, জেনারেল, স্পেসিফিক। সাধারণত জেনারেল ঘটনা আসে আগে আর বিশেষ ঘটনা আসে পরে। যেমন আমি একটা উদাহরণ দেই, যে ধরো যে পাস্তুর একজন ফরাসি বিজ্ঞানী ছিল, তিনি আবিষ্কার করেন যে অনেক রোগ জীবাণুর দ্বারা হয় এবং তিনি তার কিছু চিকিৎসা আবিষ্কার করেন, এরকম লেখা আছে হয়তো ইংরেজিতে। এরপরে তিনি চিকিৎসা আবিষ্কার করলেও তিনি প্রথমে পশুদের উপরে এইগুলো প্রয়োগ করতেন যাতে তার এই প্রথম আবিষ্কৃত চিকিৎসা দ্বারা কোনো মানুষের মৃত্যু না হয়। তো এইটা হলো সাধারণ ঘটনা। এই সাধারণ ঘটনার সেন্টেন্সগুলো আগে আসবে। এরপরে বিশেষ ঘটনা দিল যে একদিন তিনি একটা পাগলা কুকুরকে পাইলেন। এই ঘটনা তো একটা পার্টিকুলার স্পেসিফিক ঘটনা, যে পাগলা কুকুরকে পাইলেন, তাকে তিনি ইনজেকশন দিলেন, কুকুরটি ভালো হয়ে গেল। এটা হলো একটা বিশেষ ঘটনা। আর তিনি সাধারণত কি করতেন, যে তিনি একজন বিজ্ঞানী ছিলেন, এটা সাধারণ, তিনি গবেষণা করতেন, এটা সাধারণ। এই জেনারেল সেন্টেন্সগুলো উপরে আসবে। জেনারেল সেন্টেন্সগুলোকে তাদের আবার নিয়ম অনুযায়ী তাদেরকে উপরে সাজাতে হবে, আর বিশেষ ঘটনাটা যে কটা সেন্টেন্স আছে সেগুলো এর পরে আসবে। এটা একটা পয়েন্ট। আর সিকোয়েন্স অনুযায়ী তো আমরা সাজাই যে কোনটার পর কোনটা ঘটে। এরপরে আর একটা ফ্যাক্টর কাজ করে, পয়েন্ট কাজ করে, সেটা হলো আর্টিকেল। আর্টিকেল কিন্তু তোমাকে বলে দেয় যে কোন সেন্টেন্স আগে যাবে আর কোন সেন্টেন্স কি পরে যাবে। ধরো লেখা আছে যে এ ডগ, এটা ইনডিফিনিট, তখন ওর ডেফিনিট হয় নাই, কিন্তু পরে লেখা আছে দি ডগ ওয়াজ কিউট। তাহলে এখানে এ ডগ আর দি ডগ, বুঝতে পারছো, এ ডগ দিয়ে প্রথমে তাকে ধরো ইন্ট্রোডাকশন করে দেওয়া হয়েছে যে একটা ডগ, এরপরে ওই পার্টিকুলার ডগটাকে বলা হইতেছে ডি ডগ। অতএব এ ডগের ওই সেন্টেন্স কিন্তু আগে আসবে, আর দি ডগের সেন্টেন্সটা কি বলো তো পরে আসবে, কারণ এখানে আর্টিকেল বলে দিবে যে দি আগে আর এ পরে যাওয়া যাবে না।
এরপরে আছে হলো কানেক্টরও তোমার রিঅ্যারেঞ্জ করতে সাহায্য করে, এবং আমাদের যে কোশ্চেন সেটিংয়ের সময় এটা নির্দেশনা দেওয়া আছে, যে কোশ্চেন সেটিংয়ের নীতিমালা আছে এনসিটিভিতে, যে সেখানেও যে আপনারা মানে কানেক্টর ইউজ করবেন যাতে তারা সেন্টেন্সের কানেকশন বুঝতে পারে যে এইটার পরে এইটা, যে যে তাকে চিকিৎসা দেওয়া হলো বাট হি ওয়াজ নট কিউট, তাহলে চিকিৎসা দেওয়া হলো বাট হি ওয়াজ নট কিউট, এই যে বাট এটা একটা কানেক্ট করতেছে আগের সেন্টেন্সকে, যে সে কিউট হইল না। এই ধরনের কানেক্টরও কিন্তু আমাদেরকে হেল্প করে সেন্টেন্স কোনটা আগে যাবে পরে যাবে। অথবা দেখা গেল যে ওই ডক্টর ফস্টার ওয়াজ অ্যাওয়ার্ডেড, আবার দেওয়া হলো যে ডক্টর পিটার ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড, তাহলে এই যে অলসো এটা কিন্তু কানেক্ট করতেছে যে আগেরটা হলো সে অ্যাওয়ার্ডেড আর অলসো অ্যাওয়ার্ডেড, এই অলসোটা ধরো পরে আসবে। এরপরে টেন্স কিন্তু একটা ফ্যাক্টর। তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্স যেটা, এটা হলো সিনিয়র টেন্স। পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে মর্যাদার লড়াই। পাস্ট যেটা আগে ঘটে সে হলো পাস্ট পারফেক্ট, আর সাধারণত যে পরে ঘটে সে হলো পাস্ট ইনডিফিনিট। এই কারণে তোমরা লেখো যে দি পেশেন্ট ডাইট আফটার দি ডক্টর হ্যাড কাম, কারণ আফটারের পরে পাস্ট পারফেক্ট লেখো কেন? কারণ সেটি হলো আগে ঘটছে, ডাক্তার আসছে তারপরে রুগী মারা গেছে। তা এই যে সে যে পাস্ট পারফেক্ট, সে যে অতীতে ঘটছে, এই ঘটাটা হচ্ছে তার একটা মর্যাদার বিষয়। এই মর্যাদা রক্ষা করার জন্য আমরা পাস্ট পারফেক্ট লিখি, যে সে যে সিনিয়র এটা বোঝাই। তো এইটা তো ধরো যে একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ আছে, তার ভিতর যে ক্লোজটা আগে ঘটছে সেইটা পাস্ট পারফেক্টে লিখলা, আর যে ক্লোজটা ধরো পরে ঘটছে অতীতে সেটা পাস্ট ইনডিফিনিটে লিখলা। হ্যাঁ, এটা ঠিক যে একই আগে পরে ঘটলে যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে পাস্ট ইনডিফিনিট। কিন্তু কিছু ধরো কনজাংশন আছে সে এটা মেনে চলে না। যেমন ধরো হোয়েনের ক্লোজটা, ধরো যে হোয়েনের ক্লোজটা আগে ঘটে, যে হোয়েন হি কেম উই ওয়েলকাম হিম, দুইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিটে লিখছি, কিন্তু হোয়েনের কাজটা কিন্তু আগে ঘটছে, তারপরেও তাকে পাস্ট ইনডিফিনিট, কারণ হোয়েন এই আদবটা মেনে চলে না। হোয়েন এই আদবটা মেনে চলে না যে আমি আগে ঘটছি, তাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। কিন্তু যখন তুমি নো সোনার দিয়ে লিখবা, ধরো যে নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দি ট্রেন লেফট, তখন ওই যে স্টেশনে পৌঁছা মাত্র ওই ট্রেন ছেড়ে দিল, তো স্টেশনে আগে পৌঁছাইছে, ওইটা দেখো পাস্ট পারফেক্টে লেখো। নো সোনার হ্যাড হি রিচ, হ্যাড আগে দাও, সেটা অন্য কারণ আছে কেন দেওয়া হয়, কিন্তু পাস্ট পারফেক্ট পরে ঘটছে যেটা, সেটা পাস্ট ইনডিফিনিটে লেখা হয়। কিন্তু এইটা যখন লেখা হয় যে অ্যাজ সুন অ্যাজ হি কেম উই ওয়েলকামড হিম, তা সে আগে আসছে, আসা মাত্রই আমরা তাকে ওয়েলকাম করছি, কিন্তু আগে ঘটলেও অ্যাজ সুন অ্যাজ কিন্তু এই আদবটা মেনে চলে না, যে সিনিয়র একে আমাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে, এই মর্যাদাটা দিতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা এরকম ভুগি যে কেউ হয়তো মর্যাদা দেয় সিনিয়রদের, আবার কেউ কি করে না, মর্যাদা দেয় না। সে মনে করে যে দুইজনই তো একই, দুইজনই তো টিচার, কিন্তু একজন 20 বছরের টিচার আর একজন 5 বছর ধরে টিচার হয়েছে। ওই 20 বছরের টিচার যে, সে দেখা গেল যে সে চাকরি যখন শুরু করছে, যে পরে যে হয়েছে সে তখন জন্ম হয় নাই, তারপরেও যদি মনে করে সেও টিচার আমিও টিচার, কিন্তু টিচার তো সে সিনিয়র। এরকম কিছু স্ট্রাকচার মর্যাদা দেয় না, কিছু দেয়। কিন্তু যখন বিচ্ছিন্ন টেন্সের বিষয়টা কেন আসলো, বিচ্ছিন্ন যখন সেন্টেন্স হয় তখন তুমি কি করবে? তখন সাধারণত দেখা যায় যে ঘটনার তো ক্রম অনুযায়ী লিখতে হয়। যে ধরো যে একটা ছেলে, সে গেল হলো পুকুরে, তারপরে সে সাঁতরাতে নামলো, এরপরের ঘটনাটা পরে আসবে, কিন্তু দেখা গেল যে একটা বালক সেখানে এসেছিল, তা বালক তো আগেই এসেছিল, তারে লিখতেছো তুমি পরে, কিন্তু ঘটনা তার হলো আগে, সে একটা বিচ্ছিন্ন সেন্টেন্স। তখন তাকে মর্যাদা দেওয়ার জন্য তোমাকে ওইটা লিখতে হবে হলো কি, পাস্ট পারফেক্টে, যে এ বয় হ্যাড কি কত কে কাম দেয়ার, ওইটা পরে লিখতেছো, কিন্তু পাস্ট পারফেক্টে লিখবা, যেহেতু সে সিনিয়র, তারে পরে লেখা হইলো তাকে বোঝানোর জন্য যে ঘটনার দিক দিয়ে আগে লিখছে। এই কারণে টেন্সও তোমাকে হেল্প করবে কোনটা আগে যাবে কোনটা পরে, এরকম সেন্টেন্স তোমরা পাবা। যেমন আরেকটা বিষয় হলো নাউন বা প্রোনাউন, সেটা আমার এখানে জায়গা হয় নাই, আমি এখন মুছে আবার লিখতেছি যে দেখো হয় কিনা। যে নাউন বা প্রোনাউন এটা একটা বিশাল ফ্যাক্টর। নাউন বা প্রোনাউন, হ্যাঁ, এইটা নাউনের সেন্টেন্স আগে আসবে, প্রোনাউনের সেন্টেন্স পরে আসবে। যেমন ধরো আছে যে নজরুল ইসলাম ওয়াজ বর্ন, তারপরে হি ইজ এ গ্রেট পোয়েট। তো এখন নজরুল ইসলাম ওয়াজ বর্ন, এখানে নজরুল ইসলাম নাউন দিয়ে আছে, আর হি ইজ এ গ্রেট পোয়েট এটা হি আছে, এটা পরে আসবে। অথচ সেন্টেন্স যদি এইভাবে লেখে যে নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট হি ওয়াজ বর্ন, তখন সেন্টেন্স কিন্তু উল্টে যাবে, কারণ নজরুল ইসলাম তখন নাউন দিয়ে, আর হি হচ্ছে কি প্রোনাউন দিয়ে, ওটাকে পরে নিয়ে আসতে হবে।
এইভাবে তোমার ঘটনা জেনারেল না স্পেসিফিক, জেনারেল সেন্টেন্সগুলো উপরে আসবে, বিশেষ ঘটনার সেন্টেন্সগুলো নিচে আসবে। সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে, সাধারণত কোন ঘটনার পর কোন ঘটনা। এরপরে আর্টিকেল একটা ফ্যাক্টর, যেখানে আর্টিকেল কাজ করে, যে ডেফিনিট না ইনডেফিনিট আর্টিকেল, কানেক্টর কাজ করে, টেন্স কাজ করে, নাউন বা প্রোনাউন, এগুলোও কিন্তু সেন্টেন্স সাজাতে কি করে, কত কাজ করে। যেমন আমি দেখো সিকোয়েন্স সবসময়, আমি এটা মুছে ফেললাম এখন, যে কারণ বোর্ডের জায়গা হচ্ছে না। ধরো তোমরা যে এ বয়, দেখো ধরো এটা এতে আছে, এতে না, ধরো এটা এফে আছে, সরি রিঅ্যারেঞ্জে, ধরো এটা এফে আছে, যে এ বয় নেমড, ধরো হাসান ওয়াজ ব্রট এটা ব্রট টু, ধরো হিম। তার উপরে আছে ধরো যে ডিতে আছে হি হ্যাড বিন বিটেন বাই এ ম্যাড ডগ। এই দুটোকে তুমি কিভাবে সাজাবা? এখন আগে কিন্তু কুকুরে কামড়াইছে, কুকুরে কামড়িয়েছে আগে, তারপরে ধরো আনা হয়েছে, এটা হলো সিকোয়েন্স অনুযায়ী সেইভাবে আসে। কিন্তু তুমি তা দিতে পারবা না। কেন দিতে পারবা না? এ বয় এটা হলো নাউন, আর এই নাউনের প্রোনাউন ইউজ করছে হলো হি। ঘটনার দিক দিয়ে ধরো যে আগে হলো তাকে কামড়িয়েছে কুকুরে, তারপরে তাকে আনা হয়েছে, কিন্তু লেখার সময় তোমাকে লিখতে হবে যে তাকে আনা হলো, একটা বয়কে আনা হলো, এটা হলো আগের ঘটনা, এটা ধরো যে এটা আগে, যেহেতু এটা নাউন দিয়ে লেখা, আর কামড়ানোর পরে কিন্তু আনা হয়েছে, কিন্তু লেখার সময় আনতে হবে এইটা আগে লিখতে হবে, এটা নাউন। এটা হলো হি হ্যাড বিন বিটেন বাই এ ম্যাড ডগ। দেখো এটা ওটা টেন্স ওরকম ক্লিয়ার করে দিছে যে এটা পরে আসবে, কিন্তু সেটাকে পাস্ট পারফেক্টের প্যাসিভে লিখছে, কারণ এই ঘটনাটা কিন্তু আসলে আগের, কিন্তু প্রোনাউনের কারণে তাকে লিখতে হবে কিন্তু কি পরে। তাহলে সেন্টেন্স যখন রিঅ্যারেঞ্জ করবা, আজকে তো হয়তো একটা উদাহরণ দিয়ে শেখানো সম্ভব না, এই রুলসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি মনে করি জাতীয়ভাবে এটা হবে খুবই হেল্পফুল, কারণ রিঅ্যারেঞ্জ তোমরা করো, কিন্তু কোন নীতিমালায় সাজাতে হয়, কিছু সিস্টেম আছে, এই সিস্টেমটা অনেকে কোনো কালেই পড়ে না, সে রিঅ্যারেঞ্জ পড়ে যায়, কমন পড়ে লিখে দিয়ে আসলো, না ভুল হয়। কিন্তু সাজানোর যে নীতিমালা আছে, এটা ধরো যে একটা রেয়ার বিষয়, খুবই একটা রেয়ার বিষয়, যে এটা পাওয়াই যায় না, কোনো বইতে তো পাওয়া যায় না, অনেক ক্লাসেও পাওয়া যায় না। তা এই পয়েন্টগুলো তোমাকে আমি যেগুলো লিখেছিলাম সেগুলো হেল্প করবে, যে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে, এটা ঠিক আছে। এরপরে সেখানে নাউন বা প্রোনাউন, নাউন আসবে আগে, প্রোনাউন যাবে পরে। সেন্টেন্স সাজানোর সময় এগুলো খুব সূক্ষ্মভাবে দেখে দেখে বোঝাই দেওয়া যায় যে এই কারণে এটা গেল। এরপরে হলো যে সিকোয়েন্সের পরে আসতেছে, আমি পয়েন্টগুলো দেখে বলি। এখন তুমি সিকোয়েন্স দেখবা, তারও আগে দেখবা যে ঘটনাটা জেনারেল না স্পেসিফিক। জেনারেল ঘটনাগুলো আগে আসবে, আর বিশেষ ঘটনাটা আসবে পরে। সেখানে নাউন বা প্রোনাউন, নাউনের সেন্টেন্স আসবে আগে, প্রোনাউনের সেন্টেন্স পরে। সেখানে ইনডিফিনিট না ডেফিনিট আর্টিকেল আছে, ইনডিফিনিট আর্টিকেল আগে, ওর ডেফিনিট আর্টিকেল পরে আসবে। কানেক্টর আছে কি না সেটা দেখতে হবে, কানেক্টরও বলে দেয় যে এই সেন্টেন্সটা এর পরে যাবে। যেমন অলসো থাকলে পরে যাবে, যে সে পুরস্কার পেল, সে আবার অমুকও পুরস্কার পেল, তো যে ওটা অলসো দিয়ে আছে ওইটা পরে। এরপরে টেন্স দেখেও যে বোঝা যায় যে কোনটা আগে যাবে আর কোনটা কি কত পরে। এই যে পাস্ট পারফেক্ট আছে, সে ঘটছে কিন্তু আগে, কিন্তু তাকে নিতে হবে কি পরে। সেটা হলো এই যে ইসের কারণে, তোমার এই নাউনে, কারণ তুমি নাউন আগে না দিয়ে প্রোনাউন দিতে পারবা না। তো এইভাবে যদি তুমি রুলসগুলো ভালো করে বুঝে, তারপরে তুমি যদি বেশ কিছু সেন্টেন্স ওইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তুমি যে কোনো, তোমার যদি একটা অ্যাবিলিটি গ্রো করে যে কীভাবে সেন্টেন্সগুলো সাজাতে হবে। সাধারণত তোমরা শুধু পড়ো, কিন্তু আসলে তো সিস্টেম বোঝো না। সেক্ষেত্রে তুমি এরকম 20টা বা 25টা যদি কী করো, তুমি যদি ওইভাবে ওই সিস্টেম অনুযায়ী তুমি যদি ওইটাকে মানে সাজাও, আস্তে আস্তে ধরবা যে এক ধরনের, দেখবা যে এক ধরনের অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে। তুমি এমনিতেই বুঝবা যে এই সেন্টেন্সটা আগে এবং এই সেন্টেন্সটা কি পড়ে যাবে। তাই ঠিক আছে, পরবর্তীতে ক্লাস থাকলে আমি রিঅ্যারেঞ্জ একটা করে দেখাবো, অনুযায়ী যদি ক্লাস থাকে আমি করে তখন দেখাবো যে তোমার এই কারণে এটা আগে গেল এবং এই কারণে এটা গেল। এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো উপকৃত হবে। ধন্যবাদ।
হুম।